গল্প তুই আমারই। লেখক রাকিব। নিজের এক্স গার্লফ্রেন্ড যে আমার মামাতো বোন সেটা দেখে আমি হতভম্ব হয়ে গেলাম। আমার এক্স গার্লফ্রেন্ড মানে মিম, ও আমাকে এখানে আশা করেনি। সেও অনেক অবাক হয়েছে। মামাতো ভাইয়ের সুন্নতে খতনার অনুষ্ঠানের জন্য আজ জীবনের প্রথমবারের মতো আমার মামার বাসায় বেড়াতে গেলাম। কেননা আমার আব্বু আম্মু প্রেম করে পালিয়ে বিয়ে করেছে। আমার আব্বু মামাদের থেকে তুলনামূলকভাবে কম সম্পদশালী তথা আমরা মধ্যবিত্ত। আর আমাদের বাসা গ্রামে, এজন্য ওনারা মেনে নেননি। কিন্তু তাদের বিয়ের প্রায় 25 বছর পর মেনে নিয়েছে। তাই আমরা সবাই মিলে মামার বাসায় বেড়াতে আসছি। আম্মু তো মামা মামি আর নানিকে দেখে অনেক ইমোশনাল হয়ে কান্না করছে। কিন্তু আমি মিমের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি আর ভাবছি এটা কি করে সম্ভব। তারপর আম্মু আমাকে ওনাদের সাথে পরিচয় করিয়ে দিল। আম্মু, এটা তোর মামা, এটা মামি, আর এটা নানি। আমি সবাইকে সালাম দিলাম আর কুশল বিনিময় করলাম। হঠাৎ মিম বলে উঠল, মিম, আসসালামু আলাইকুম ফুপি। আম্মু, ওয়ালাইকুম আসসালাম। এ কে ভাইজান? মামা, এটা আমার মেয়ে মিম। আম্মু, এদিকে এসো মা। কত বড় হয়েছ, একদম ভাইজানের মতোই হয়েছ। মিম, কেমন আছেন ফুপি? আম্মু, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? মিম, আলহামদুলিল্লাহ ভালো। এটা আপনার ছেলে বুঝি? আম্মু, হামা। মিম, হাই, আমার দিকে হাত বাড়িয়ে। আমি হ্যালো। তারপর নানি বলল, নানি, তোরা এখানেই কথা বলবি নাকি ভিতরে যাবি? তারপর সবাই মিলে ভিতরে চলে গেলাম। আমাদের প্রত্যেকের রুম দেখিয়ে দেওয়া হলো। আমি রুমে আসলাম। শুধু একটা কথাই মাথায় ঘুরপাক খাচ্ছে। আমার মামাতো বোনের সাথে এতদিন প্রেম করলাম তবুও জানলাম না। আগের সেই প্রেমিক জীবনের কথা মনে পড়ে গেল। চলুন একটু ঘুরে আসি। ফ্ল্যাশব্যাক। আমি রাকিব, বাসা বগুড়া। আমাদের বাসা গ্রামে হলেও মধ্যবিত্ত পরিবারের ছেলে। অনার্স দ্বিতীয় বর্ষে পড়তেছি বগুড়ার বিখ্যাত সরকারি আজিজুল হক কলেজে। তখন আমি মেসে থাকতাম। মেস থেকে কলেজে হেঁটে যেতে 10 মিনিট লাগতো, তাই হেঁটেই যেতাম। প্রতিদিনের মতো সেদিনও হেঁটে যাচ্ছিলাম কলেজে। রাস্তা দিয়ে হেঁটে যাবার সময় কে যেন আমায় ধাক্কা দিয়ে রোডে ফেলে দিল। রোডে পড়ার কারণে হাত পা ছিলে গেছে, উঠতে কষ্ট হচ্ছে। উঠে দেখি একটা মেয়ে আমার দিকে রাগী লোক নিয়ে তাকিয়ে আছে। কে এই মেয়ে? একে তো আগে কোনোদিন দেখিনি। মনে হয় এই মেয়েটাই আমাকে ধাক্কা দিয়ে রোডে ফেলে দিয়েছে। মেয়েটা এই যে মেয়ে মরার এত শখ কেন? আমি কি আপনি? আর আমাকে ধাক্কা দিলেন কেন? দেখেন তো কত জায়গা ছিলে গেছে। মেয়েটা, আপনার ভাগ্য ভালো আমি ধাক্কা দিয়েছি। ট্রাকে দিলে তো সোজা উপরে যেতে হতো। হয়তো রাস্তা দিয়ে হাঁটার সময় ট্রাকের সামনে চলে গিয়েছিলাম, তাই হয়তো মেয়েটা আমাকে ধাক্কা দিয়েছে। আমি ধন্যবাদ। মেয়েটা হুম। চলুন গাড়িতে উঠে বসুন। আমি কেন? মেয়েটা, দেখছেন না কত জায়গা ছিলে রক্ত বের হচ্ছে। আমি না, ঠিক আছে। মেয়েটা কি ঠিক আছে? উঠুন বলছি। অনেক জোরাজুরি করার পর গাড়িতে উঠলাম। গাড়িতে ওঠার পর মেয়েটি আমাকে বলল, মেয়েটা, আপনার নাম কি? আমি রাকিব। মেয়েটা, আমি মিম। আমি হুম, ভালো। মিম, আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করব? আমি করেন। মিম, সঠিক উত্তর দিবেন কিন্তু। আমি যদি উত্তরটা জানি তাহলে দিব। মিম, আপনি আত্মহত্যা করতে কেন গিয়েছিলেন? আমি না তো, কলেজে যাচ্ছিলাম, রাস্তা পার হচ্ছিলাম, হয়তো একটু আনমন্স। মিমো, এভাবে কেউ রাস্তা পার হয়? আর কোন কলেজে পড়েন? আমি সরকারি আজিজুল হক কলেজে। মিমো, আচ্ছা। কথা বলতে বলতে অবশেষে হাসপাতালে এলাম। হাসপাতাল থেকে ছেঁড়া জায়গাগুলোতে ব্যান্ডেজ করে হাসপাতালের বাইরে এলাম। বিলটাও মিমি দিল। পোশাক আশাক গাড়ি দেখে বোঝা যাচ্ছে মেয়েটা কোনো বড়লোক ঘরের মেয়ে।
কিন্তু এতক্ষণ তার সাথে থেকে যা বুঝলাম মেয়েটার মধ্যে কোনো অহংকার নেই। মিম, চলো তোমাকে তোমার বাসায় দিয়ে আসি। আপনি আর কত করবেন আমার জন্য? আমি একাই যেতে পারবো। মিম, হ্যাঁ যান, আর এবার বাসের সামনে পড়িন। চুপচাপ উঠে পড়ুন। আমি গাড়িতে উঠে বসলাম। আজ আর কলেজে যাওয়া হলো না। আমি যেখানে থাকি সে জায়গাটা বলে দিলাম। মিম গাড়ি চালাচ্ছে। মেসের সামনে এসে দাঁড়ালাম। আমি, ধন্যবাদ। মিম, ইটস অল রাইট। আসছি। আল্লাহ হাফেজ। আমি, আল্লাহ হাফেজ। তারপর মিম গাড়ি নিয়ে চলে গেল। আমিও মেসে এসে শুয়ে পড়লাম। কয়েকদিন আর কলেজে গেলাম না। 3 দিন পর কলেজে গেলাম। ক্লাসে গিয়ে দেখি অনেক স্টুডেন্ট। আর লেকচার দিচ্ছে একটা কিউট ম্যাডাম। আমাকে তাকিয়ে থাকতে দেখে ম্যাডাম বলল, ম্যাডাম, এই ছেলে ক্লাসরুমের সামনে দাঁড়িয়ে আছো কেন? আমি, ম্যাডাম আসতে পারি? ম্যাডাম আসো। আমি রুমে ঢুকে পেছনের সারিতে বসলাম। আমার পাশে একটা ছেলে বসে আছে। ওর সাথে পরিচিত হলাম। ওর নাম সিয়াম। অনেক মিশুক। ক্লাস শেষে সিয়ামের সাথে বের হয়ে এলাম। আম গাছের নিচে এসে বসলাম। একটু পর আরো আমাদের বন্ধু এলো। জাহিদ, সুমন, রানা, মেহেদি। আমাদের সাথে পড়ে ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম। তারপর ওদের সাথে বিদায় নিয়ে যখন চলে আসতে যাব, তখনই কেউ যেন আমাকে পিছন থেকে ডাক দিল। তারপর যেই আমি পিছন দিকে তাকালাম, আমি তো অবাক হয়ে আছি। এখানে কেন? অবাক হওয়ার কারণ হলো সেটা ছিল মিম। আমার কাছে এসে মিম বলল, মিম ভাই, কেমন আছেন? আমি, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু আপনি এখানে? মিম, আমিও এই কলেজে নতুন অ্যাডমিশন নিয়েছি। আমি, তাই? তাহলে তো ভালোই। কোন ডিপার্টমেন্টে আছেন? মিম, আমি অর্থনীতি। আমি, আরে আমিও তো তাই। মিম, ওহ, তাহলে তো ভালোই হলো। আমাকে হেল্প করবেন প্লিজ? আমি, ঠিক আছে, আপনার যখন প্রয়োজন চলে আসবেন। মিম, আচ্ছা ঠিক আছে। চলে যাচ্ছেন নাকি? আমি, হ্যাঁ, ক্লাস শেষ। মিম, ঠিক আছে, আসেন, আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি। আমি, আরে সমস্যা নেই, আমি হেঁটে যেতে পারবো। মিম, প্লিজ। মিম অনেক অনুরোধ করলো। তাই আর ফেলতে পারলাম না। ওর সাথে গাড়িতে বসে পড়লাম। ও অনেক কথা বলল রাস্তায়। অবশেষে আমার মেসের সামনে পৌঁছে গেলাম। নামিয়ে যাওয়ার সময় আমি, ধন্যবাদ। আচ্ছা, আসি তাহলে। মিম, ওকে। আল্লাহ হাফেজ। কি যেন মনে করে মিম আবার পিছন থেকে ডাক দিল, মিম, এই যে শুনুন। আমি, কি বলেন? মিম, তোমার নাম্বারটা পেতে পারি প্লিজ? আমি, ওকে। 01927। মিম, ধন্যবাদ। আর ফেসবুক আইডি? ফেসবুক আইডি দিতে গিয়ে তো আমরা দুজনই অবাক। কারণ ফেসবুক আইডি দিতে গিয়ে দেখলাম মিম আগে থেকেই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে রাখছে, আর সেও আমার গল্পের অনেক বড় ফ্যান। তারপর মিম বলল, মিমি, আপনি সেই রাইটার রাকিব? আমি, হ্যাঁ। মিম, আমি আপনার সব গল্প পড়ি। প্লিজ রিকোয়েস্টটা একটু অ্যাকসেপ্ট করেন। আমি, ওকে। আসছি তাহলে। আল্লাহ হাফেজ। মিম, ওকে। তারপর আমি মেসে চলে এলাম। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। রাতে ঘুম থেকে উঠে একটু পড়াশোনা করে ফেসবুকে গেলাম। গিয়ে দেখলাম মিম মেসেজ দিয়েছে, মিম, কেমন আছেন রাইটার সাহেব? আমি, রাকিবই ঠিক আছি। মিম, আপনি যে সেই রাইটার আমি জানতামই না। আমি, সমস্যা নেই। মিম, আচ্ছা, কি করেন? আমি, কিছু না। আপনি? মিম, শুয়ে আছি। আচ্ছা, আমরা কি তুমিতে আসতে পারি না? আমি, হুমাম, ওকে। আরো কিছুক্ষণ মিমের সাথে মেসেজ করে গল্প দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করে আসলাম। তারপর সকালে নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। একে একে সব ক্লাস করলাম। ক্লাস শেষে আমতলায় আমরা সবাই মিলে আড্ডা দিতেছি।
হঠাৎ পেছনে থেকে কে যেন চোখ বন্ধ করে নিল তার হাত দিয়ে। আমি বললাম, আমি কে আপনি? এটা কোন ধরনের ফাজলামি? মিম বলো তো কে হতে পারি? আমি চিনতেছি না, সামনে আসুন। মিম ছেড়ে দিয়ে বলল, মিম বারে তুমি আমাকে চিনতেছ না? আমিও হহ তুমি? মিম হুমাম আমি। তোমার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিবে না? আমি হুমাম অবশ্যই। তারপর মিমের সাথে সকলের পরিচয় করিয়ে দিলাম। তারপর আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে মেসে চলে এলাম। এভাবেই আরো কয়েকটি দিন কেটে গেল। মিমের সাথে আমার আরো ভালো সম্পর্ক গড়ে উঠেছে। আমরা সবাই মিলে একসাথে আড্ডা দিই। একদিন কলেজে আমার বন্ধুরা কেউ আসেনি। আমি ক্লাস শেষে আড্ডার জায়গায় বসে আছি। কিছুক্ষণ পর মিম আসলো। আড্ডা দেওয়ার এক পর্যায়ে মিম আমাকে বলল, মিম আচ্ছা তুমি প্রায় দিনই একটাই শার্ট গায়ে দিয়ে আসো কেন? আমি কি করব, গরিব ঘরের ছেলে আর আমি তো এখনো রোজগার করি না, মন খারাপ করে। মিম প্লিজ এভাবে কখনো আর বলবে না। আমি মুখ ছাড়াই মুখমণ্ডল। মিম আচ্ছা চলো আমি তোমাকে শপিং করিয়ে দিব। আমি কেন গরিব বলে আমার প্রতি দয়া দেখাচ্ছ? মিম আমার কথা শুনে রাগে আমাকে কিছু বলতে পারছে না। তাই সে নিজেই কান্না করে দিল। আমি পড়ে গেলাম হতভম্ব হয়ে। আমি মিমকে বললাম, আরে মিম প্লিজ কান্না থামাও, লোকে কি ভাববে? প্লিজ। তবুও মিম কেঁদেই চলেছে। ওর কান্না থামানোর জন্য আমি ওকে বললাম, তুমি কান্না করলে কিন্তু আমি আর তোমার সাথে কথা বলবো না। আমার এই কথা শুনে মিম আরো রেগে আমাকে বলল, মিম ঠাসস ঠাসস। কুত্তা, বিড়াল, হনুমান তুই আমার সাথে কথা বন্ধ করে দেখ তোর আমি কি করি। বলেই হনহন করে চলে গেল। আমি তো গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। মান সম্মান সব চলে যাওয়ার আগেই আমিও সেখান থেকে কেটে পড়লাম। মেসে চলে এসে ভাবতে লাগলাম মিম আমার সাথে এরকম বিহেভ কেন করলো? তাহলে কি ও আমায় ভালোবাসে? না না, আমি কোথায় আর ও কোথায়? আমি গরিব ঘরের ছেলে, আর ও কত বড় লোক। আর তাই বলে ও আমাকে থাপ্পড় মারবে? আমিও রাগে অভিমানী কয়েকদিন কলেজে গেলাম না, সাথে ফেসবুকেও গেলাম না। কয়েকদিন পর আমি কলেজে গেলাম। গিয়ে দেখলাম মিম আর আমার বন্ধুরা আমাদের আড্ডার জায়গায় বসে আছে। আমাকে দেখেই সবাইকে অবাক করে দিয়ে মিম আমাকে দৌড়ে এসে জড়িয়ে ধরল। আমার বন্ধুরা সহ কলেজে সবাই আমার দিকে তাকিয়ে আছে। ওরা সবাই অবাক হয়ে হা করে তাকিয়ে আছে। আমিও হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি। কি করব বুঝতে পারছি না। মিম আমাকে জড়িয়ে ধরেই কান্না করতেছে। আমি বললাম, এই মিম কি হয়েছে? মিম আমাকে জড়িয়ে ধরে কান্না করতেইছে। আমি আবার বললাম, মিম ছাড়া সবাই দেখছে। তারপর মিম জড়িয়ে ধরে বলল, মিম তুমি অনেক খারাপ, অনেক অনেক। এই কয়েকদিন আমাকে অনেক কষ্ট দিয়েছ। কান্না করে। আমি আবার কি করলাম? মিম এই কয়েকদিন তুমি অনলাইনেও আসনি, আবার কলেজেও আসনি। আমি তো কি হয়েছে? মিম তোমায় না দেখতে পেয়ে না কথা বলে আমি থাকতেই পারছিলাম না। মনে হয় দম আটকেই মরে যেতাম। আমি এখন দেখতে পাইছ তো? এখন ছাড়া সবাই তাকিয়ে আছে। মিম থাকুক, তাতে আমার কি? আর তুমি এমন কেন? আমি কেমন? মিম রসকসহীন মানুষ। লেখো তো রোমান্টিক গল্প, কিন্তু তুমি অনেক আনরোমান্টিক। আমি হুমাম, আমি এমনই। মিম তুমি কেন বুঝো না? আমি কি বুঝবো? মিম আমি তোমাকে ভালোবাসি অনেক। আমি কি? মিম হ্যাঁ, এটাই সত্যি। তোমাকে যেদিন প্রথম দেখি ওই দিনই ভালো লেগে যায়। তারপর তোমার সাথে কথা বলা, মিশা, এসব আমার অভ্যাসে পরিণত হয়েছে। তুমি আমার অভ্যাসে পরিণত হয়েছ। তাই আমি তোমাকে অনেক ভালোবাসি রাকিব। আমি তাহলে ওই দিন মেরেছিলে কেন? মিম তুমি গরিবিটা কেন বললে আর দয়া করছি এটাও কেন বললে? তাই এরকম করেছি। সরি। আমি সত্যিটাই তো বলেছি। মিম না, সত্যি বলনি। আমি তোমাকে ভালোবেসে দিতে চেয়েছিলাম।
আর তুমি যেমন আছো তেমনি আমি তোমাকে ভালোবাসি। আমি ওহহ আচ্ছা। মিম ওহহ আচ্ছা মানে কি? আমার রিপ্লাই দাও। আমিও মিমকে ভালোবাসি, কিন্তু ওকে একটু রাগানোর জন্য বললাম। আমি পরে বলবো। এখন মুড নেই। মিম কি কুত্তা, বিড়াল, হনুমান, জিরাফ, ইঁদুর, মুড নেই তাই না? বলেই মিম আমার বুকে কিল ঘুষি দিতে লাগলো। আর আমিও ওকে বুকের সাথে জড়িয়ে নিলাম। হঠাৎই আমার বন্ধুরা রানা উহুম উহুম কাশি দিয়ে ঈষৎ স্কট খাইছে রে। সালাদেরও কোনো টাইম সেন্সই নেই। রানা হয়েছে থাক, এত সেন্টি খাওয়া লাগবে না। এখনই সব করে ফেললে বাসর রাতের জন্য কি বাকি রাখবে? মেহেদি কি রে ট্রিট কই? মিম আচ্ছা ঠিক আছে, ওর হয়ে আমি তোমাদের সবাইকে ট্রিট দিচ্ছি। জাহিদ আহা ভাবি কত ভালো। এই সবাই ক্যান্টিনে চল। শালারা খাওয়ার আগে দরবারের পিছে। খাওয়ার কথা যেই শুনছে দল বেঁধে ক্যান্টিনে যাওয়া শুরু করছে। যাই হোক, ক্যান্টিনে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। সেদিন আর ক্লাস করা হলো না। সবাই সবার থেকে বিদায় নিয়ে মেসে চলে আসলাম। এভাবে মিম আর আমার প্রেমের খুনসুটিতে 8 মাস কেটে গেল। সামনে আমার দ্বিতীয় বর্ষের ফাইনাল এক্সাম, তাই পড়াশোনায় মন দিলাম। মিমকে বেশি সময় দিতে পারি না। হঠাৎ একদিন মিম আমাকে কলেজ ক্যাম্পাসে ডাকলো। কেন ডাকলো জানি না, সেটা তো কলেজে গেলেই বুঝতে পারবো। তাই তাড়াতাড়ি রেডি হয়ে কলেজে চলে গেলাম। এসে দেখি মিম আগে থেকেই এসে বসে আছে। আমিও গিয়ে মিমের পাশে গিয়ে বসলাম। দেখি ওর মন খারাপ। আমি ওকে জিজ্ঞেস করলাম, আমি কি হয়েছে মিম, তুমি আমাকে জরুরিভাবে ডাকলে যে? তাড়াতাড়ি বলো, আমার আবার যেতে হবে। মিম ওহহ এখন আর আমাকে ভালো লাগছে তাই না? আমি কি বলছো এগুলো পাগলের মতো হুমম? মিম ঠিকই বলছি। তাহলে এসেই এত যাওয়া যাওয়া করছো? আমি আরে বোঝো না কেন, সামনে আমার ফাইনাল এক্সাম। মিম হুমম বুঝি সব। আমাকে আর সময়ই দাও না আগের মতো। তুমি এখন আর আমাকে ভালোবাসো না তাই না? তুমি অনেক সুন্দর, তার মধ্যে রাইটার। যে কেউ তোমার প্রেমে পড়বে। নতুন কাউকে পেয়ে গেছো তাই না? কান্না করে। তুমি আমাকে এগুলো বলার জন্য ডাকছো? মিম তোমার ব্যবহারেই এগুলো কথা বলছি। আচ্ছা তুমি কি চাও বলো? তোমার জীবন থেকে সরিয়ে যেতে তাই না? আমি আরে মিমশো। পুরো কথা বলতে না দিয়েই মিম আবার বলল, মিম থাক, কিছু বলতে হবে না। আমি বুঝে গেছি। ঠিক আছে, আজ থেকে আমি আর কখনো তোমাকে ডিস্টার্ব করব না। ভালোবাসার দাবি নিয়ে কখনো সামনে দাঁড়াবো না। তুমি নতুন যাকে পেয়েছো তাকে নিয়ে খুশি থাকো, ভালো থেকো। বলেই মিম কান্না করে উঠে চলে যেতে লাগলো। আমি মিম শুনো আমার কথা। আমার কোনো কথা না শুনেই মিম চলে গেল। কি হয়ে গেল কিছুই বুঝলাম না। সবকিছু মাথার উপর দিয়ে গেল। মেসে এসে গোসল করেই না খেয়েই ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অনেকক্ষণ পড়লাম। তারপর ফেসবুকে ঢুকলাম। গিয়ে দেখি মিম আমাকে অনেক ইমোশনাল মেসেজ দিয়ে ব্লক করছে। দেখে অনেক মন খারাপ হয়ে গেল। যাই হোক, এখন এগুলো নিয়ে ভাবলে চলবে না। আস্তে আস্তে পরীক্ষার দিনও ঘনিয়ে এলো। একই সব পরীক্ষায় দিলাম। আলহামদুলিল্লাহ সব পরীক্ষাই ভালো হয়েছে। পরীক্ষা শেষে মেসে থেকে কাজ নেই তাই বাসায় চলে এলাম। আব্বু আম্মুকে অনেকদিন পর দেখে অনেক হ্যাপি লাগতেছে। আব্বু আম্মুর আদর ভালোবাসায় আরো কেটে গেল 1 মাস। তারপর মামার বাসা থেকে দাওয়াত আসে আর আমরা বেড়াইতে যাই। গিয়েই তো অবাক। ফ্ল্যাশব্যাক শেষ। চলুন বর্তমানে ফিরি। বর্তমানে আমি রুমে শুয়ে এগুলো ভাবছি, তখন দরজায় মিম টোকা দিয়ে বলল, মিম আসবো। আমি আসো। আমি শোয়া থেকে উঠে বসলাম। তারপর মিম এসে আমার পাশে বসে আর বলে, মিম কেমন আছো? আমি ভালো। তুমি? মিম তোমায় ছাড়া যেমন থাকার কথা। আমি চুপ করে আছি। মিম তোমার নতুন জিভ কেমন আছে? আমি কই পাবো? মিম মিথ্যা বলো না। আমি সেদিনও ভুল বুঝে চলে গেলে, আর আজও একই ভুল করতেছো।
মিম ওহ তাই, তাহলে এটা কি? দেখলাম মিম তার ফোনে একটা ভিডিও ওপেন করলো। ভিডিওটা দেখে আমার চোখ কপালে উঠল, কারণ ভিডিওতে দেখতে পেলাম আমি একটা মেয়েকে চিঠি দিতেছি। আমি ভাবলাম এই কারণে মিম এতদিন আমাকে ভুল বুঝে যাচ্ছে। তারপর আমি মিমকে বললাম, আমি আরে বোকা মেয়ে, এই জন্য তুমি আমাকে ভুল বুঝতেছ। এটা আমার বন্ধু মেহেদি জিফ। সেদিন মেহেদি অনেক ভীত ছিল, তাই আমাকে এই চিঠিটা ওকে দিতে বলেছে। আমি ওদের প্রেম করতে সাহায্য করেছি মাত্র, আর কিছুই না। আর এই সুযোগে কে ভিডিও করছে তাও জানি না। মিম কি আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস না করলে আমি আর কি করব? তবে তুমি আমার বন্ধুদের থেকে শুনিও, তাহলে আসল ঘটনা কি বুঝতে পারবে। বলেই আমি রুম থেকে বাইরে চলে এলাম। সারাদিন আর মিমের সাথে কথা বলিনি। রাতে মামাতো ভাইটার সুন্নতে খতনার অনুষ্ঠান। মিম অনেক সুন্দর করে সেজেছে, ওকে একদম পরীর মতো লাগছে, কিন্তু আমি সেটা প্রকাশ করছি না। দেখে ওকে না দেখার ভান করলাম। আমিও একটা নীল পাঞ্জাবি পরেছি। নানি, মামি, মামা এদের সঙ্গে অনেক আড্ডা দিতেছি, কিন্তু মিমের সাথে না। মিমের অনেক বান্ধবী আসছে অনুষ্ঠানে, সবগুলাই ময়দা সুন্দরী। মিমকি ওর বান্ধবী আমাকে দেখিয়ে বলতেছে, নুসরাত কি রে মিম, ওই ছেলেটা কে রে? আগে তো কখনো দেখি না। মিম আমার ফুফুর ছেলে, মানে ফুফাতো ভাই। পুষ্প ছেলেটা কি হ্যান্ডসাম বল। নুসরাত হুমম, আমি তো প্রথম দেখাতেই ক্রাশ খেলাম। এই মিম ওর সাথে একটু প্রেম করিয়ে দিবি প্লিজ, এই উপকারটুকু কর। মিম তো রাগে শুধু ফুলছে, কিন্তু কিছু বলতে পারছে না। মিম ওদের উপর চিৎকার করে বলল, মিম চুপ কর তোরা। আর তোর এত প্রেম করার শখ কেন? যে ছেলেকে দেখিস তার উপরই ক্রাশ হাস। তোর প্রেম তুই কথা বল, আমি পারবো না। পুষ্প, আরে এরকম করিস কেন? ওর সাথে বিয়ে হলে লাইফ সেট। মিম অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলো আর বলল, মিম তোদের এখানে আনাটাই আমার ভুল হয়েছে। বলেই হনহন করে রুমে চলে গেল। গিয়েই ধরাম করে দরজাটা লাগিয়ে দিল। আমরা তো সবাই অবাক হলাম, ও কেন এরকম করলো। পুরো অনুষ্ঠান শেষ হলো, কিন্তু মিম আর বের হলো না। রাতে খাওয়ার সময় মিমকে দেখতে পেলাম না। আমরা সবাই খাওয়া শেষ করলাম, আমি আমার রুমে চলে গেলাম। আর আম্মু মামা মামি মিমকে ডাকতে গেল, মামি এই মিম। কি হয়েছে, দরজা খোল। মামা দরজা খোলো মা, আমাদের বলো কি হয়েছে। রাতে খেতেও এলে না। আম্মু মিম বাহিরে এসো। কিন্তু কারো কথায় মিম সাড়া দিচ্ছে না আর দরজাও খুলছে না। মামি আমাকে ডাক দিল আর বলল, মামি রাকিব, তুমি একবার দেখবে প্লিজ আমার মেয়েটার কি হলো। সন্ধ্যা থেকে ঘরে ঢুকে আছে, খারাপ কিছু করলো না তো? আমি দেখছি মামি, আপনি চিন্তা কইরেন না। তারপর আমি মিমের দরজার কাছে গেলাম আর মামিকে বললাম, মামি আপনি খাবার রেডি করেন, আমি ওকে নিয়ে আসছি। মামি ঠিক আছে। তারপর আমি দরজায় টোকা দিয়ে বললাম, আমি মিম। এই মিম, দরজা খোলো, আমি রাকিব। মিম, আমি কি হলো, খুলবে না? মিম, আমি ঠিক আছে না খুললে, আমি কালকেই এই বাড়ি ছেড়ে চলে যাব। এই কথা বলা শেষ হতেই মিম আচমকা ধরাম করে দরজা খুলে আমাকে ভেতরে টেনে নিয়ে আবার ধরাম করে দরজা লাগিয়ে দিল। আমি তো রীতিমতো অবাক। তারপরেই মিম কোনো কথা না বলে আমাকে বিছানায় ফেলে দিল। আমি বললাম, মিম এগুলো কি করছো? মিম আমার কোনো কথাই শুনছে না, আমার উপরই চড়ে বসলো। তারপর চোখে, গালে, কপালে, নাকে, থুতনিতে কিস করে যাচ্ছে। মিমের না থামানো কিস করার জন্য আমারই নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি কোনো রকম বললাম, আরে মিম কি পাগল, আমি শুরু করলে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। মিম আমার কোনো কথাই শুনছে না, কিস করেই চলেছে। অবশেষে কোনো উপায় না পেয়ে মিমকে আমার উপর থেকে ধাক্কা দিয়ে খাটের অন্য পাশে ফেলে দিলাম। তারপর স্বস্তির নিঃশ্বাস নিলাম। মিমও হাঁপাচ্ছে। কিছুক্ষণ পর আমি বললাম, এটা কি করলে?
মিম কুত্তা, বিড়াল, হনুমান, বাদর, কাঠবিড়ালি, ইঁদুর, জিরাফ আমাকে ছেড়ে যাবি? যা শুধু। ঠ্যাং ভেঙে রুমে ফেলে রাখবো। আমি তাই বলে এরকম পাগলামি করবে? এক্ষুনি দম বন্ধ হয়ে যেত। আর তুমি সন্ধ্যা থেকে দরজা বন্ধ করে আছো কেন? কি হয়েছে? মিম তুই এত সুন্দর কেন? তোকে এত সুন্দর করে সাজতেন কে বলেছে? আমার বান্ধবীগুলো তোকে দেখে ক্রাশ খায় কেন? তোকে দেখে ওদের এত প্রেমের শখ জাগে কেন? আমি সেটা কি আমার দোষ? মিম হ্যাঁ তোরই তো দোষ। তুমি জানিস না তুই আমারই, শুধু আমারই, আর কারো হতে দিব না। সব সময় আমার কাছে রেখে দিব পরম যত্নে। আমি কি বলবো বুঝতে পারছি না। এখনো মেয়েটা আমাকে কিভাবে ভালোবাসে। তারপর আমি বললাম, আমি তাহলে তুই করে বলছো কেন? মিম তো কি করব? ওরা তোর নামে এগুলো কেন বলবে? আর নিজেও তো আমার সাথে সারাদিন কথা বলেনি। আমি তাহলে এখন রাগ ভাঙাতে কি করতে পারি? মিম আমাকে তোমার নিজের হাতে খাওয়াতে হবে, আর কালকে ঘুরতে নিয়ে যেতে হবে। কি আর করব? মামিকে বললাম ও নাকি নিজের রুমেই খাবে, তাই খাবার দিয়ে চলে গেল। আমি ওকে তুলে খাওয়ালাম। ও বাচ্চাদের মতো করে খাচ্ছে। খাওয়ার মাঝে আমার হাতে দুষ্টুমি করে কামড়ও দিয়েছে। আমি আহো মিম উফ সরি সরি, আর করব না। তারপর খাওয়ানো শেষে মামিকে প্লেট দিয়ে এলাম। তারপর মিমের রুমে এসে বললাম, আমি এখন তুমি শুয়ে পড়ো। মিম না, তোমার সাথে গল্প করব। অনেক দিন পর তোমাকে পেয়েছি। আমি তো ফুরিয়ে যাচ্ছি। আমি ঘুমাতে গেলাম। মিম যে তোর গল্প করা লাগবে না। তোর ঘুমই তো বড় আমার থেকে। আমি আরে রাগ করো কেন? আমি তো তোমাকে রাগালাম। মিমের মন রাখতে আমি ওর সাথে রাত 2টা পর্যন্ত গল্প করলাম। আমাকে তো ছাড়তেই চায়। অনেক কষ্টে এলাম। ঘুমে আমার চোখ টলমল করছে। এসেই দিলাম ঘুম। সকালে বুকে ভারী কিছু অনুভব করলাম। তাকিয়ে দেখে আমি তো অবাক, কারণ মিম আমার বুকের উপর গুটিসুটি হয়ে শুয়ে আছে। আমি তো চমকে উঠলাম। ওকে সরিয়ে বিছানা থেকে লাফিয়ে উঠলাম। আর বললাম, তুমি এখানে কি করো? মিম কেন আমার জামাইয়ের কাছে আমি আসবো তাতে কার কি? আমি হায় আল্লাহ মামা, মামি, আম্মু এরা দেখে ফেললে কি হবে? এখনই যাও। মিম একটু থাকি না প্লিজ। আমি একদম না, তাড়াতাড়ি যাও। মিম ঠিক আছে যাচ্ছি। কালকের কথা মনে আছে তো? আজকে কিন্তু ঘুরতে নিয়ে যাওয়ার কথা। আমি ঠিক আছে যাও তো এখন। মিম আমার রুম থেকে চলে গেল। আমিও হাফ ছেড়ে বাঁচালাম। স্বস্তির একটা নিঃশ্বাস নিলাম। এই মেয়ে কখন কি করে বসে আল্লাহই জানে। তারপর উঠে ফ্রেশ হয়ে সবাই নাস্তা করতে এলাম। মিম আমার সামনেই বসেছে দেখলাম। খাওয়ার সময় ও টেবিলের নিচ দিয়ে পায়ে পা দিয়ে স্পর্শ করছে। আমি বুঝতে পেরে ওকে ইশারায় এগুলো করতে মানা করলাম। তবুও সে শুনছে না। আমি যেই ওর দিকে তাকালাম ওর সাথে সাথে চোখ মারল। আর আমি খেলাম বিষম। আম্মু আমাকে বকা দিল। বলল, আম্মু তোর মন কোন দিকে বলতো? আর আস্তে খা, গলায় আটকে যাবে। মিমের দিকে তাকিয়ে দেখলাম ও চুপি চুপি হাসতেছে। তারপর খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। তারপর অনেকক্ষণ ধরে সবার সাথে আড্ডা দিলাম। তারপর দুপুরে গোসল করে খাওয়া দাওয়া করে রুমে চলে আসলাম। বিকেলে ঘুরতে যাওয়ার কথা, কিন্তু রুমে এসে কখন ঘুমিয়ে গেছি তা নিজেও জানি না। বিকালে মিমের ডাকে আমার ঘুম ভাঙল। মিমি রাকিব উঠো, আর কত ঘুমাবে? আমি যাও তো, এখন ডিস্টার্ব করো না। ঘুমের ঘড়ি। মিমই কুতত্তা, আমি তোকে ডিস্টার্ব করছি? আমি এখন যাও, ঘুমাতে দাও। ঘুমের ঘড়ি। তারপর মিম আর কিছু বলল না, চলে গেল। আমিও আবার ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যায় আমার ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে দেখি মোটামুটি অন্ধকার হয়ে গেছে। তখনই আমার মনে পড়ল মিম তো আমাকে বিকালে ডেকে গেছে।
কিছু বলে তো আবার রাগিয়ে দেয়নি। ঘুমিয়ে থাকলে তো আমি কি রেখে কি বলি নিজেও জানি না। তারপর আমি মিমের রুমে গেলাম। রুমে গিয়ে দেখলাম মিম শুয়ে আছে শাড়ি পরে। শাড়ির আঁচল এলোমেলো হয়ে আছে। মনে হয় অনেক কান্না করছে। আমি মিম। মিম কোনো উত্তর দিল না আমাকে দেখে। অন্যদিকে মুখ করে শুয়ে পড়ল। আমি এই মিম। মিম কি হয়েছে কি? আমি এই অবস্থা কেন তোমার? মিম সেটা তুই জেনে কি করবি? তুই যা ঘুমা। বুঝলাম মিম অনেক রাগ করে আছে। কারণ তুই করে বলছে। আরো বুঝলাম ঘুমের ঘরে কিছু বলেছি। আমি তখন ঘুমিয়ে গেছিলাম সরি। মিম কুত্তা যায় এখান থেকে। আমি সত্যি চলে যাব? মিম জানি না। বুঝলাম অনেক অভিমানও করেছে। আমি সরি আর কখনো হবে না। মিম তো আমি কি করব? আমি এইবার মিমের মাথার কাছে গিয়ে বসলাম। আমি কান্না করছো কেন? মিম কুত্তা জানিস আমি কত কষ্ট করে সেজেছিলাম তোর সাথে আজকে ঘুরতে যাব বলে। আর তুই তখন আমাকে ধমক দিয়ে তাড়িয়ে দিলি। আমি সরি। মিম সরি বললে হবে না। আমি তো কি করতে হবে? মিম যা করতে বলল শুনে তো আমার চোখ কপালে উঠল। কারণ মিম বলল, মিম এখন আমাকে জড়িয়ে ধরে 10 বার আই লাভ ইউ বলতে হবে। আর 50 বার কিস করতে হবে। আমি আগের মতোই রয়ে গেলে একটু বড় হলে না। মিম বলবি কিনা বলো? আমি জড়িয়ে ধরতে পারবো না। মিম যা তোর ধরতে হবে না। আমি আরে রাগ করো কেন? মিম তাহলে ধরো। আমি ওকে। তারপর আর কি জড়িয়ে ধরে 10 বার আই লাভ ইউ বললাম। আমি হয়েছে এখন। মিম না। আমি আর কি করতে হবে? মিম এখন কিসকে করবি শুনি। আমি প্লিজ এটা না করি। মিম তুই করবি কিনা? আমি আচ্ছা করছি। তারপর মিমকে কাছে এনে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিলাম। সাথে সাথে মিম আমাকে জড়িয়ে ধরলো অনেক শক্ত করে। মিম তো পাগলেরও মতো আমার ঠোঁট চুষিয়ে যাচ্ছে। ছাড়ার কোনো নামই নেই। এদিকে আমার নিঃশ্বাস বন্ধ হওয়ার অবস্থা। আমি মিমকে জোর করে ছাড়িয়ে নিলাম। ছাড়িয়েই আমি হাঁপাচ্ছি। আমি বিছানায় শুয়ে পড়লাম। মিম এইটুকুতেই হাঁপিয়ে গেলে। আমি এটা এইটুকু 5 মিনিটের কম ছিল না। মিম এটা রিহার্সাল ছিল। বাকিটা এখন করব। আমি না আর না। মিম প্লিজ আরেকবার। আমি এখন না পড়ে। যাও ফ্রেশ হয়ে আসো। মিম হুম। আর কালকে কিন্তু ঘুরতে নিয়ে যেতে হবে। আমি আচ্ছা ঠিক আছে। তারপর মিম ফ্রেশ হতে গেল। আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে শুয়ে শুয়ে বুকিং করতে লাগলাম। রাতে মিম আসলো রাত্রে ডিনার করার জন্য। মিম খেতে আসো। আমি হুম যাও আমি আসতেছি। মিম ওকে। তারপর আমি উঠে হাত মুখ দিয়ে নিচে চলে গেলাম খাবার খেতে। তারপর আমি খেয়ে রুমে চলে গেলাম। রুমে গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর মনে হলো কেউ আমার রুমে আসছে। তাই আমি ঘুমের ভান করে রইলাম। হালকা চোখ খুলে দেখি মিম এসেছে। মিম এসে আমার মাথার কাছে বসে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর আমার কপালে আর ঠোঁটে কিস করে চলে যেতে লাগলো। তখনই আমি মিমের হাত ধরে টান দিয়ে আমার বুকের উপর এনে ফেললাম। তারপর শক্ত করে জড়িয়ে ধরলাম। আর বললাম, মিম কি করছো কি ছাড়ো আমাকে। আমি না। তুমি এতক্ষণ কি করছিলে? মিম কিছু না। মিম লজ্জা পেয়ে আমার বুকে মুখ লুকালো। আমি অনেক ভালোবাসো আমাকে? মিম কেন তুই বুঝো না? আমি হুম বুঝি তো একটু একটু। মিম সত্যি। আমি হুম। এই কথা বলাতে মিম আরো শক্ত করে জড়িয়ে ধরল। আমি হয়েছে অনেক রাত হয়েছে। এখন তোমার রুমে যাও। কেউ দেখলে সারি সর্বনাশ। মিম না আজকে এখানে থাকবো। আমি পাগল হয়েছ তুমি? যদি কোনো অঘটন হয়ে যায়। আমি সেটাই চাই। আমি যাও তো এখন ঘুমাবো। মিম তাড়িয়ে দিচ্ছ। ওকে চলে যাচ্ছি।
এই বলে মিম রুমের লাইট অফ করে চলে গেল। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। কিন্তু সকালে উঠে যা দেখলাম ভয় পেয়ে গেলাম আমি। কারণ দেখি মিম আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমি ওই মিম। মিম কি হয়েছে? তুমি আসছো কখন? মিম সকালে আসছিলাম তোমাকে ডাক দিতে, এসে দেখি তুমি ঘুমিয়ে আছো। ঘুমন্ত অবস্থায় তোমাকে অনেক সুন্দর লাগছিল, তাই আর ডিস্টার্ব করি নাই, আমিও তোমার সাথে ঘুমিয়ে পড়ছিলাম। আমি ভালো করছো, এখন উঠো। মিম না, তোমার বুকে আমার অনেক ভালো লাগছে। আমি আম্মু, মামি এসে পড়বে। মিম না ফুপ্পি, আম্মু কেউ এখন আসবে না, রান্না করতেছে। আমি না আসলে উঠো, ফ্রেশ হব। মিম তাহলে একটা কিস করো। আমি সারাদিনই তোমার কিস লাগে। মিম হুম লাগে। এটা কিন্তু অত্যাচার। মিম হুম রোমান্টিক অত্যাচার করলে কিছুই হবে না। আমি হুম বুঝলাম। তারপর মিম আমার মাথা ধরে হালকা করে কপালে একটা চুমু দিল। আমিও লজ্জা ভাব নিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিলাম। তারপর রুমে এসে ফেসবুক টিপতে লাগলাম। গল্প দিয়ে অনেকক্ষণ ফ্রেন্ডের সাথে কথা বললাম। তারপর দুপুরে গোসল করে খাওয়া দাওয়া করলাম। আজকে আর ঘুমালাম না, কারণ মিমকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা। বিকেলে মিম আমাকে রেডি হতে বলে নিজেও রেডি হতে চলে গেল। আমি নীল পাঞ্জাবি পরেছি। 5 মিনিট আমি মিমকে ডাকতে তার রুমে গেলাম। গিয়ে দেখি শাড়ি পরার চেষ্টা করতেছি, কিন্তু পারতেছি না। আমি কি করো মিম? মিম নিচের দিকে ঝুঁকে শাড়ির কুচি ঠিক করছিল, আমার কথা শুনে চমকে ওঠে, যার ফলে ওর হাত থেকে শাড়ির আঁচল নিচে পড়ে যায়। আমি সাথে সাথে অন্যদিকে ঘুরে তাকাই। মিম কি হলো? এভাবে অন্যদিকে তাকালে কেন? আমি তোমার শাড়ির আঁচল ঠিক করো। মিম আমি পারতেছি না, তুমি একটু সাহায্য করো না প্লিজ। আমি পারি না। মিম তোমার পারতে হবে না, তুমি শুধু কুচিটা ঠিক করে ধরে রাখবে। আচ্ছা। তারপর আমি গিয়ে মিমের কুচি ধরলাম। মিম শাড়ির আঁচল ঠিক করতে লাগলো। ঠিক করা শেষে বলল, মিম কুচিটা দিয়ে দাও। তুমি দাও, আমি পারবো না। মিম প্লিজ দিয়ে দাও। তারপর আমি মিমের কুচিটা গুঁজে দেওয়ার সময় সে শিউরে উঠে আমাকে জড়িয়ে ধরল। তারপর আমি মিমের কানে কানে বললাম, আমি তোমার নাভিটা দেখে না আমার একটা কিস করতে ইচ্ছা করতেছে, হিহি। মিম যা কুত্তা এখান থেকে। আমি কি হলো আবার? মিম আমার বুঝি লজ্জা করে না? তোমার আবার লজ্জাও আছে? মিম হুম অনেক। মিম আজকে না তোমার আরেকটা জিনিস দেখছি। মিম কি? তোমার বুকের তিলটা, হিহি। মিম ওই ফাজিল, তুমি দেখলে কিভাবে? যখন তোমার শাড়ির আঁচল পড়ে গেছিল তখন দেখছি। মিম আর একটা কথাও বলবি না, আমার কিন্তু অনেক লজ্জা করতেছে। ওকে। এখন ছাড়ো। মিম না। কেন? মিম লজ্জা করতেছে। ওরে আমার লজ্জা বতিরে। চলো তো এখন। মিম ওকে চলো। তারপর আমরা একটা রিক্সা নিলাম। রিক্সাতে মিম আমার হাত জড়িয়ে ধরে বসে আছে আর মাথা আমার কাঁধে দিয়ে আছে। মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি। ভালোবাসার মানুষ পাশে থাকলে কি আর লাগে। আমরা সারাদিন অনেক ঘুরলাম। মিম ফুচকা খাওয়ার বায়না ধরল। তারপর আমি আর মিম ফুচকা খেতে গেলাম। মিম 2 প্লেট ফুচকার অর্ডার দিল। একটায় ঝাল বেশি, একটায় কম। ঝাল কমটা আমার জন্য। তারপর ফুচকা আসলো, আমরা খাওয়া শুরু করলাম। কিন্তু 3টা খাওয়ার পর আমার অনেক ঝাল লাগতেছে। অনেক ঝাল লাগতেছে। মিম কি বললো, আমি তো ঝাল দিতে না করলাম। পানি দাও তাড়াতাড়ি। তারপর মিম ফুচকাওয়ালার কাছে পানি চাইলো। ফুচকাওয়ালা পানি নাই তো ম্যাডাম। মিম ওয়ার্ক কি বলছেন এসব? একে তো ফুচকায় ঝাল দিতে না করছি, তার ঝাল দিচ্ছেন, তার উপর বলছেন পানি নাই। ফুচকাওয়ালা ভুলে ঝাল দিয়ে ফেলেছি। এদিকে ঝালে তো আমার ঠোঁট পুড়ে যাচ্ছে। একদমই ঝাল সহ্য করতে পারি না। তারপর ইতিরা করলো, আমি অবাক হয়ে গেলাম। মিম কিছু একটা ভাবলো। তারপর আমার কাছে এসেই তার ঠোঁটের সাথে আমার ঠোঁট মিলিয়ে দিল।
এত লোকের মাঝে মিম এমন একটা কাজ করবে আমি ভাবতেও পারিনি। সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, অনেক লজ্জাও করছে। ফুচকা খেতে আসা আরো অনেকে আমাদের দিকে হাঁ করে তাকিয়ে আছে। অন্যরকম এক অজানা ফিলিংস কাজ করছে। পাগলের মতো আমার ঠোঁট চুষতে লাগলো মিম। মনে হয় অনেকদিনের ক্ষুধার্ত সামনে খাবার পেলে যেমন করে ঠিক তেমন ভাবে মিম ঠোঁটগুলো চুষতে লাগলো। মিমের মিষ্টি ঠোঁটের ছোঁয়ায় আস্তে আস্তে ঝালগুলো কমে গেল। অনেকক্ষণ পর মিম আমার ঠোঁট জোড়া মুক্ত করে দিল। এখন ঝাল অনেকটাই কমে গেছে। আমাকে ছেড়ে দিয়ে মিম আশেপাশে তাকিয়ে দেখে সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। মিম মনে হয় বলেই গেছিল এখানে আমরা ছাড়া অনেকেই আছে। মিম খেয়াল করার সাথে সাথে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমি এই যে ভাই ও অপরা যার যার কাজ করেন এভাবে কি দেখছেন? তারপর সবাই অন্যদিকে তাকালো। আমি ছাড়ো, এখন ফুচকার বিল দিতে হবে। মিম না আমার অনেক লজ্জা করতেছে। তারপর আমি পকেট থেকে ওয়ালেট বের করে ফুচকাওয়ালা মামাকে টাকা দিলাম, সাথে একটা ধন্যবাদও দিলাম, কারণ ওনার জন্যই আজ এমনটা হলো। তারপর লজ্জায় আর কারোর সাথে কথা না বলে সেখান থেকে আমি আর রানা বাসায় চলে এলাম। বাসায় আসতে আসতে রাত হয়ে গেছে। দরজায় কলিং বেল বাজাতেই আম্মু এসে দরজা খুলে দিল। তারপর যে যার রুমে চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে রাতে সবাই একসাথে ডিনার করলাম। রাতে শোবার সময় হঠাৎ করেই আম্মু আমার রুমে এলো। আমি আম্মুকে বললাম, আমি কিছু বলবে আম্মু? আম্মু হ্যাঁ। আমি কি বলবে বলো আম্মু? আম্মু দেখ বাবা, তুই যেটা করছিস সেটা ঠিক না। আমি কি করলাম আম্মু? কিছুই বুঝতেছি না, একটু বুঝিয়ে বলবে প্লিজ। আম্মু আমি জানি তুই আর মিম একে অপরকে অনেক ভালোবাসিস, এতে আমার কোনো আপত্তি নেই, কারণ আমি জানি মিম অনেক ভালো মেয়ে। কিন্তু তোর মামা কখনোই রাজি হবে না। কারণটা তো জানিসই, তোর মামাদের তুলনায় আমরা গরিব। আর আমি 25 বছর এদের থেকে দূরে ছিলাম, অনেক কষ্ট পাইছি। আমি চাই না এসবের কারণে আবার আমরা দূরে চলে যাই। তুই আমাকে ভুল বুঝিস না বাবা, পারলে তুই মিমকে ভুলে যা। আর হ্যাঁ, কালকে সকালে আমরা এখান থেকে চলে যাব, রেডি থাকিস। বলেই আম্মু চলে গেল। আমি শুধু হতভম্ব হয়ে শুনেই গেলাম। কি বলবো বুঝতে পারছি না, কি করব তাও জানি না। আমার সাথেই কেন এমন হয়? এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না। খুব সকালে ঘুম থেকে উঠে নামাজ আদায় করলাম। তারপর ফ্রেশ হয়ে সবাই মিলে নাস্তা করে নিলাম। এসে রুমে সব গুছিয়ে নিলাম। তারপর দেখি মিম আমার রুমে আসলো। অনেক মন খারাপ করে আছে। আমি মিমের দিকে তাকাতেই পারছি না। কিছুক্ষণ পর মিম দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করতে লাগলো। আর কান্না করতে করতে বলল, মিম প্লিজ আমাকে এভাবে রেখে তুমি যেও না, আমি তোমাকে যেতে দিব না। আমি আরে পাগলি, এভাবে বলছো কেন? আমি তো তোমার জীবন থেকে একেবারে চলে যাচ্ছি না, শুধু এই বাসা থেকেই যাচ্ছি। আসলে ওকে ছেড়ে যেতে আমারও খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমি কান্না করলে মিম আরো ভেঙে পড়বে, তাই ওকে বুঝতে না দিয়ে সান্ত্বনা দিচ্ছি। তারপর মিম বলল, মিম তুমি একেবারেই চলে যাচ্ছ, আমি জানি সেটা। কালকে তোমার আর ফুপ্পির কথা সব শুনেছি আমি। মিম কিভাবে শুনলো? আর এখন আমি কি বলবো বুঝতে পারছি না। আমি প্লিজ এরকম করো না, মামা মামি দেখে ফেলবে। মিম দেখলে দেখুক, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমাকে রেখে যেও না প্লিজ, আমি মরে যাব। অনেক কান্না করে। ওর এসব কাণ্ড কারখানা দেখে আমার চোখ থেকে পানি ঝরছে। তারপর আমি বললাম, আমি দেখো এমনিতেই মামা, আম্মু 25 বছর দূরে সরে থেকে অনেক কষ্ট পাইছে। আবার যদি আমাদের এই ব্যাপারটা মামা জানে তাহলে আর কখনোই এই বাসাতে আসতে দেবে না। আর আম্মু মামা মামি সবাই আবার অনেক কষ্ট পাবে। আমি চাই না আমাদের জন্য তাদের এই ভালো সম্পর্ক নষ্ট হয়। তাদের জন্য না হয় আমাদের এই ভালোবাসাকে বলিদান দিলাম। প্লিজ তুমি ভালো থেকো। বলেই আমি চলে আসতে লাগলাম, কারণ ওখানে থাকলে আমি মিমের কান্না আর কষ্ট দেখলে নিজেকে সামলাতে পারবো না। মিম ওখানে অনেক কান্না করতে লাগলো।
তারপর মামা মামি আর নানি থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর আমার রুমে চলে আসলাম। এসে ওয়াশরুমে ঢুকে শাওয়ার অন করে নীরবে অনেক কাঁদলাম। 1 ঘন্টা পর ওয়াশরুম থেকে বের হলাম। রুমেই সারাদিন পার করলাম। রাতে খাওয়ার সময় আম্মু রেখে গেল, তবুও আমি যাইনি। আম্মু আমার মনের অবস্থা ঠিকই বুঝতে পারছে, কিন্তু কিছুই করতে পারছে না। এভাবে রুমে 3 দিন কেটে গেল। আমি আর রুম থেকেও বের হই না। রুমেই আম্মু খাবার দিয়ে যায়। সেদিন দুপুরবেলা হঠাৎ আম্মু হাঁপাতে হাঁপাতে আমার রুমে এসে হাজির। আমি আম্মুর এই অবস্থা দেখে বললাম, আমি কি হয়েছে আম্মু, এরকম করছো কেন? আম্মু মিম মি ম আমি মিম। কি হয়েছে মিমের? তাড়াতাড়ি বলো। তারপর আম্মু যা বলল তা শুনে পা থেকে মাটি সরে গেল। কারণ আম্মু বলল, আম্মু মিম আত্মহত্যা করার চেষ্টা করেছে। ও হাতের শিরা কেটে ফেলছে, এখন হাসপাতালে আছে। তোর মামা ফোন করেছিল। আমার মাথা চক্কর দিতে লাগলো। মিম এসব কেন করেছে? তাড়াতাড়ি করে হসপিটালের উদ্দেশ্যে আমি আর আম্মু রওনা করলাম। আজকে মনে হয় রাস্তা শেষ হচ্ছে না। মিমকে অনেক দেখতে ইচ্ছে করছে। অবশেষে আমরা হসপিটালে পৌঁছে গেলাম। গিয়ে দেখি মামি কান্না করছে। আম্মুকে দেখে আরো বেশি কান্না করতে লাগলো। আর মামা এসে কোনো কথা না বলেই, মামা ঠাসঠাস ঠাসঠাস। হ্যাঁ, মামা আমার গালে 2টা চড় বসিয়ে দিল। আমি অবাক হয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। তারপর মামা আমার কলার ধরে বলল, মামা তোর জন্য আমার মেয়েকে মরতে হবে হুমম। বল কেন এটা করলি? আজ তোর জন্যই আমার মেয়েটা আত্মহত্যা করতে গিয়েছে। আমি কিছুই বলছি না, শুধু ভাবছি মামা এগুলো জানলো কি করে। মিম কি বলে দিয়েছে? মামা আবার বলল, মামাকে এ কথা বলিস না কেন? আমি না মানে মামা। মামা চুপ কর। তুই আমাকে মামা বলে মনেই করিস না। তা না হলে এরকম কাজ কিভাবে করতে পারলি? আমি না মানে আমি। পুরো কথা বলার আগেই মামা আবার বলল, মামা আমাকে একবার তোদের সম্পর্কের কথা বলতে পারতি তো? আমি কি না করতাম? আমি তো আরো অনেক খুশি হতাম। কারণ ঘরের মেয়ে ঘরেই থাকবে। আমি তোকে দেখার পরেই এই সিদ্ধান্ত নিয়েছিলাম যে তোদের বিয়ে দিব, কিন্তু আপাকে জানাতে পারিনি। তার আগেই আমার মেয়েটা এরকম করলো। মিম ও আমাকে কিছুই জানায়নি। তোরা যেদিন শেষ কথা বলেছিলি আসার আগে, আমি সব শুনেছিলাম। কান্না করে আমি মামাকে সান্ত্বনা দিতে লাগলাম। তখনই ডাক্তার বেরিয়ে এলো। মামা বলল, মামা কি খবর ডাক্তার, আমার মেয়েটার কি অবস্থা? ডাক্তার সময় মতো নিয়ে একসাথে শি ইজ আউট অফ ডেঞ্জার। আমি ধন্যবাদ ডাক্তার। ডাক্তার ধন্যবাদ আমাকে না, আল্লাহকে দিন। আর আপনাদের মধ্যে রাকিব কে? আমি। ডাক্তার, রোগী আপনার সাথে দেখা করতে চায়। তারপর আমি মিমের কেবিনে ঢুকলাম। তারপর মিমের কাছে গিয়ে ওর কপালে আলতো একটা চুমু দিলাম। তারপর বললাম, আমি মিম, এসব পাগলামিরও মানে কি? মিম, আমি তো আগেই বলেছি তোমাকে ছাড়া আমার মৃত্যুতেই কম কষ্ট ছিল। তুমি আমার না হলে এই জীবন রেখে কি করব? তুমি শুধু আমারই, আর কারো না। তোমার উপর শুধু আমার অধিকার। আমি আল্লাহ তোমার কথা শুনেছে। মামা আমাদের মেনে নিয়েছে। মিম অনেক খুশি হয়ে হাসি মুখে বলল, মিম সত্যি? আমি হুমম সত্যি। মিম, তাহলে আমাকে জড়িয়ে ধরে আই লাভ ইউ বলো আর 10টা কিস করো। আমি এই যাও তো। এখানে তোমার রোমাঞ্চ চাই। মিম, হ্যাঁ চাই। তুমি দিবা নাকি তাই বলো। তারপর আমি মিমের সব আবদার পূরণ করলাম। তার মধ্যেই মামা মামি আর আম্মু চলে এলো। এসেই আমাদের দেখে কাশি দিল। আর আমি সাথে সাথে মিমকে ছেড়ে দিলাম। মামা তখনই বলল, মামা আপা ওদের বিয়ে মনে হয় খুব তাড়াতাড়ি দিয়ে দিতে হবে। আম্মু, তুই যা ভালো মনে করিস। 7 দিন পর সুস্থ হয়ে মিমকে রিলিজ দেওয়া হলো। এখন সে অনেকটাই সুস্থ। 2 পরিবারের মধ্যেই আমাদের বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল।
আজ আমার বাসর রাত। তবে আজকে ভিতরে যেতে অনেক নার্ভাস ফিল হচ্ছে। তবুও 5 কেজি সাহস নিয়ে রুমে প্রবেশ করলাম। তাকিয়ে দেখি মিম লম্বা ঘোমটা টেনে খাটের মাঝখানে বসে আছে। আমি তার পাশে যেতেই বলল, মিম ওখানেই দাঁড়াও। আমি দাঁড়িয়ে পড়লাম। মিম খাট থেকে নেমে এসে আমার পায়ে হাত দিয়ে সালাম করলো। আমি বললাম, আমি বেঁচে থাকো মা, স্বামী নিয়ে সুখী সংসার করো। মিম কি আমি তোর মা? রাগী চোখে। আমি সরি বউ। মিমকে বললাম, আমি এসব ড্রেস চেঞ্জ করে অজু করে আসো। মিম কোনো কথা না বলে আমার কথা মতো ড্রেস চেঞ্জ করে অজু করে এলো। আমিও অজু করে এসে দুইজন মিলে 2 রাকাত নফল নামাজ পড়ে আমাদের সংসার জীবনের জন্য দোয়া করলাম। নামাজ শেষে মিমকে বললাম, আমি মিম চলো ছাদে যাবে। মিম হ্যাঁ, কিন্তু একটা শর্তে। আমি কি বলো? মিম আমাকে কোলে করে নিয়ে যেতে হবে। আমি মিমকে কোলে তুলে নিয়ে সিঁড়ি বেয়ে ছাদে যাচ্ছি। কোলে থাকা অবস্থায় মিম আমার গলায় ছোট ছোট চুমু এঁকে দিচ্ছে। ছাদে গিয়ে মিমকে দোলনায় বসিয়ে দিলাম। আমিও তার পাশে বসলাম। তারপর আমি বললাম, আমি তোমার কোলে একটু মাথা রাখবো। মিম ঠিক আছে রাখো। আমি মিমের কোলে মাথা রেখে শুয়ে আছি। কিছুক্ষণ চুপ থেকে আমি মিমকে বললাম, মিম আজকে চাঁদটা দেখছো? কত সুন্দর। মিম হুমম অনেক সুন্দর। তুমি কোন চাঁদের কথা বলছো? মিম কেন আকাশের ওই চাঁদটা? আমি তো এই চাঁদের কথা বলছি, মিমকে দেখিয়ে। মিম ধাতো কি যে বলো? বলেই মিম আমার কপালে আলতো একটা চুমু দিল। আমি বললাম, আমি চুপচাপ শান্ত হয়ে থাকো তো। আমার চাঁদটাকে একটু মন ভরে দেখতে দাও। এভাবে আরো কিছুক্ষণ মিমের সাথে গল্প করার পর মিম বলল, মিম চলো এখন আমরা রুমে যাই। আমি ঠিক আছে। মিমকে আবার কোলে তুলে নিয়ে রুমে আসলাম। এসেই ওকে বিছানায় শুয়ে দিলাম। মিম আমার হাত টেনে বলল, মিম কই যাও? শোনো না, আমার একটা জিনিস দরকার। দিবে? আমি বলো কি চাও? মিম তোমার মতোই আমার একটা কিউট ছোট্ট রাকিব লাগবে। তাহলে তো অনেক পরিশ্রম করতে হবে। আর কিউট ছোট্ট রাকিবকে ডাউনলোড করতে মিশনে নামতে হবে। মিম তো নামো, সমস্যা কি? তারপর লাইট অফ করলাম। আর কিছু দেখা যাচ্ছে না। আমি এখন ডাউনলোড করতে মিশনে নামছি গাইস। আমার জন্য দোয়া কইরেন। সমাপ্ত।